নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি এজিইউপি অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর বাড়িতে। আমরা এসছি বিপ্লব মিত্র, নামটা বিপ্লব সঙ্গে মিত্র, বিপ্লবও আনবে এবং মিত্রতাও করবে মানুষের সঙ্গে। বিপ্লব আনবে উন্নয়নের আর মিত্রতা করবে মানুষের, দুই মিলিয়ে হলো বিপ্লব মিত্র। এই বিপ্লব মিত্র বাড়িতে আজকে আমরা এসেছি এবং আমরা সরাসরি 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। বিপ্লবদা, আপনি ভারতীয় জনতা পার্টি করতেন, যেটা সারা বিশ্বের মধ্যে বৃহত্তম পার্টি। সেই পার্টি থেকে আপনি হঠাৎ মুখ ফিরিয়ে আপনি আম জনতা উন্নয়ন পার্টিতে কেন ফিরে আসলেন? দেখুন, আমি বিজেপিতে কিন্তু একজন রাজ্য স্তরেরই নেতা, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে বিজেপিতে কিন্তু অনেক যারা দক্ষ এবং যারা কাজের যারা নেতা তাদেরকে কিন্তু এই ভোটের সময় তারা বসিয়ে রেখেছে এবং তারা কোনো রকমভাবে ডাকছে না। তো সেই কারণে আমরা তো কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। তো এই হুমায়ুন কবির যিনি দল বানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টি, সেইখানে কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা উনি বলেছেন, মানুষকে কাজের কথা বলেছেন। আর জানবেন, পৃথিবীতে যারা নতুন কিছু করে তাদের মধ্যে একটা স্প্রিয়া থাকে নতুন কিছু করা, নতুন কিছু তৈরি করতে হবে, কারণ তাদেরকে জায়গায় পৌঁছাতে হবে। তো সেখানে মানুষের জন্য কাজ করার সুযোগ আছে, সেখানেই আমি এসেছি। প্রথমে যখন মমতা ব্যানার্জি প্রথম দলটা তৈরি করেন 1998 সালে, তখন কিন্তু আপনার মতনই এরকম নতুন ছিল। কে বলতে পারে আগামী দিন আম জনতা উন্নয়ন পার্টি দেশ চালাতে পারে বা রাজ্য চালাতে পারে? কি বলবেন এই নিয়ে? দেখুন, আম জনতা উন্নয়ন পার্টি অবশ্যই এর শ্রীবৃদ্ধি হবে এবং এটা সরকার গঠনে একটা নির্ণায়ক ভূমিকা হবে। তার কারণটা হচ্ছে যে এখানে 133টা কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি, তার মধ্যে কিন্তু হিন্দু যেমন দিয়েছে মুসলিমও তেমন দিয়েছে, শুধুমাত্র কিন্তু মুসলিমদেরকে দেওয়া হয়নি। আর এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি, বাংলাতে হিন্দু মুসলিম কিন্তু একসাথে থাকবে। এখানে মুসলিমরা সবজি বিক্রি করে, এখানে মুসলিমরা চাষ করে, এখানে মুসলিমরা দিনমজুরের কাজ করে, এখানে মুসলিমরা কারখানায় কাজ করে। তো রাতারাতি মুসলিমদের তো বঙ্গোপসাগরের জলে ফেলা যাবে না, তো সুতরাং তাদেরকে দেশ থেকে তাড়িয়েও দেওয়া যাবে না। তো যাদের সাথে আমাদের দিনরাত থাকতে হবে, তো তাদের সাথে তো ঝগড়া অশান্তি করে আমরা চলতে পারবো না। এবং যে কোনো দেশের উগ্র মৌলবাদ, সে হিন্দু হোক সে মুসলিম হোক, উগ্র মৌলবাদ কিন্তু দেশের পক্ষে খুবই ক্ষতিকর। সেই জন্য হুমায়ুন কবির বার্তা দিয়েছেন যে আমাদের সমভাবে একসাথে চলতে হবে, হিন্দুও থাকবে মুসলিমও থাকবে। আপনার এগেনস্টে যে দুজন দাঁড়িয়েছেন, একজন হলেন শাসক দলের রাজ্য সভাপতি, নবীন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র, যুব সমাজকে যিনি এগিয়ে নিয়ে চলেছেন অনেক দিন ধরে, সেই তিনাঙ্কুর ভট্টাচার্য, হালিশহরের বাসিন্দা। আর একজন দাঁড়িয়েছেন যিনি বহু বছর ধরে কখনো সাংসদ পদে দাঁড়িয়েছেন, কখনো বিধায়ক পদে দাঁড়িয়েছেন, কখনো চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন, সেই প্রভাবশালী ব্যক্তি ভাটপাড়ার বিধায়ক, সাংসদ, চেয়ারম্যান অর্জুন সিং। কতটা আপনি এখানে মাঠে নামতে পারবেন তাদের মধ্যে দিয়ে? কি মনে হয় আপনার স্থান কোথায় থাকবে, প্রথম, দ্বিতীয় না তৃতীয়তে? দেখেন, আমার স্থান 100% আমি আশাবাদী আমার স্থানটা কিন্তু 1 নম্বরে থাকবে। এই কারণে 1 নম্বরে থাকবে যে গোটা নোয়াপাড়া জুড়ে আমার কিন্তু একটা সৎ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে। এই পৃথিবীতে মানুষ যে সৎ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকে, দুর্নীতিমুক্ত আমার ভাবমূর্তি আছে, তো এটাকেই মানুষ গুরুত্ব দেয়। আর মানুষ তৃণমূলের অ্যান্টি ইনকামবেন্সি দেখেছে, বিজেপিরও বিভিন্ন প্রতিশ্রুতি দেখেছে, বিভিন্ন রাজ্যে তাদের দেখেছে, তাদের অগ্রগতি দেখেছে, বাংলারও ব্যাপারটা তারা দেখেছে। তো সুতরাং তৃতীয় পক্ষ হিসাবে তারা নতুন জামা সবসময়, মানুষ সবসময় নতুন জিনিস পছন্দ করে, তাই তারা নতুন জামা পরতে ভালোবাসবে। এই জায়গাটাতে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই নোয়াপাড়া একটা বৃহৎ অঞ্চল। এই পুরো বৃহৎ অঞ্চলে আপনার মুসলিম যেমন আছে, তেমন হিন্দু এলাকা আছে, সাঁওতাল আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, পার্সি আছে। তাদের কাছে আপনি কীভাবে কী বার্তা দেবেন, কি উন্নয়ন করবেন, জেতার পরে কীভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, মহিলাদের জন্য কি করবেন, সাধারণ মানুষের জন্য কি করবেন, পিছিয়ে পড়া মানুষদের জন্য কি করবেন, চাষিদের জন্য কি করবেন, ক্লাবের জন্য কি করবেন, ইত্যাদি ইত্যাদি, কি বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমার নীতি হচ্ছে মানুষের জন্য কিছু করা, এবং এর জন্যই আমি এসেছি, ঠিক আছে। আমি কিন্তু রাজনীতিতে
অনেক আগেও করতে পারতাম, কিন্তু আমি এখন রাজনীতিতে এসেছি তার কারণ হচ্ছে যে মানুষের জন্য কিছু করতে চাই সত্যিকার। এবং বিজেপি এত বড় দল, যেখানে মানুষের কাজ করতে আমি পারছিলাম না বলে আমি কিন্তু এখানে এসেছি। তো আমার প্রথম যেটা, আমার বাড়ি পলতাতে, তো আমি একটা জিনিস দেখেছি যে পলতাতে যে বিভিন্ন ক্লাবগুলো আছে তাদের কিন্তু একটা অ্যাম্বুলেন্স নেই, এবং রাত বেরাতে মানুষের যদি কোনো অসুবিধা হয় বা কোনো অসুখ বিসুখ হয় তাদের কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পক্ষে খুব অসুবিধা, দূর থেকে অ্যাম্বুলেন্স ডাকতে হয়। তো আমার প্রধান উদ্দেশ্য আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি এই ভোটে দাঁড়ানোর পর আমি কিন্তু নোয়াপাড়া বিধানসভায় আমি কিন্তু একটি অ্যাম্বুলেন্স ডোনেট করব, এবং আমার একটা ট্রাস্ট আছে, যে ট্রাস্টের হয়ে আমরা মানুষের জন্য অনেক কিছু করেছি। এর আগে আমরা ব্যারাকপুর শহরে বহু লোককে বহু কিছু করেছি, আমরা বস্ত্রদান করেছি, আমরা হেলথ শিবির করেছি এনজিওর তরফ থেকে। তো সুতরাং যারা এনজিও করে তাদের মধ্যে একটা মানুষের জন্য কিছু করার একটা ইচ্ছা শক্তি থাকে। তো সেই হিসাবে রাজনীতি শুধু নয়, সোশ্যাল ওয়েলফেয়ারের দিক থেকেও আমার নাম আছে। তো সুতরাং মানুষ আমার থেকে উপকৃতই হবে বলেই মনে করি। মহিলাদের জন্য কি করবেন? দেখেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কিন্তু খুবই খারাপ, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা খুবই খারাপ, এবং বিগত কয়েক বছর আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ কিন্তু আইন শৃঙ্খলাতে অনেক খারাপ আস্তে আস্তে নেমে যাচ্ছে, এবং মহিলাদের ক্ষেত্রে অসুরক্ষিত বলে মনে হচ্ছে। তো মহিলারা যাতে সুরক্ষিতভাবে যেতে পারে, সুরক্ষিতভাবে তারা থাকতে পারে, কাজে যেতে পারে, তারা কাজ করতে পারে, এবং তাদের যাতে কোনো নির্বিঘ্নে তারা নিরাপত্তাহীনতায় যাতে না ভোগে, সেটা আমাদের কাছে প্রথম প্রায়োরিটি। নারী স্বাধীনতা কি থাকবে? অবশ্যই নারী স্বাধীনতা থাকবে। তার কারণ হচ্ছে যে দেখুন, নারী স্বাধীনতা পশ্চিমবঙ্গে কিন্তু নারীরা হচ্ছে একটা মহা চালিকা শক্তি, বিশাল চালিকা শক্তি, ঠিক আছে। কারণ পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যদি আপনি অন্যান্য রাজ্য দেখেন তাহলে সেখানে কিন্তু পুরুষ দেবতার প্রাধান্য, আর পশ্চিমবঙ্গে কিন্তু মহিলা দেবতার প্রাধান্য। সে কালী বলুন, দুর্গা বলুন, লক্ষ্মী বলুন। তো আমাদের এখানে মহিলারা হচ্ছে মা লক্ষ্মী, মহিলারা হচ্ছে মা দুর্গা, মহিলারা হচ্ছে মা কালী। তো সুতরাং তাদেরকে যে গুরুত্ব দেবে না, যে দল মহিলাদের কথা বলবে না, সেই দল কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে গেলে মহিলাদের 1 নম্বর গুরুত্ব দিতে হবে। জিতে আসার পর প্রথম কাজ আপনার কি হবে? জিতে আসার পর আমার প্রথম কাজ হবে যে এই নোয়াপাড়ার মধ্যে যাতে মানুষ একটা, প্রথম কথা হচ্ছে যে এখানে রাস্তাঘাটে অনেক জায়গায় জল জমে যায়। তারপরে বিভিন্ন জায়গায় যে এখানে অনেক জায়গায় আমি কিছু লাইব্রেরি করব, যেখানে মানুষের জন্য সেখানে তারা কিছু বই পড়তে পারবে, কিছু গরিব মানুষদের জন্য যাতে কিছু আমরা করতে পারি। একটা স্বাস্থ্য শিবির আমরা প্রত্যেক বছর এখানে করব। এরকম বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ যাতে করা যায় সেটা আমরা চেষ্টা করি। এখানে যে একটা লাইব্রেরি রয়েছে, তারপরেও আবার একটা লাইব্রেরি করবেন? হ্যাঁ, অবশ্যই। কেন, এই লাইব্রেরি এখন তো মানে মডার্ন লাইব্রেরি? মডার্ন লাইব্রেরি করবো, অনেক রকম বই। অনেকে দেখবেন অনেক গরিবরা পড়াশোনার জন্য যারা খুব ইন্টারেস্টেড, তারা ভালো বই কিনতে পারে না। তো সেরকম বই থাকলে তারা অবশ্যই সেই বইগুলো পড়তে পারবে এবং কাজে আসবে। তো নোয়াপাড়া অঞ্চলটা অনেক বড় অঞ্চল, এই অঞ্চলে কি কোনো আপনি একটা সরকারি হসপিটাল করার চেষ্টা করবেন? অবশ্যই সরকারি হাসপাতালের চেষ্টা করবো, বা যেগুলো আমাদের এখানে স্বাস্থ্য শিবিরগুলো আছে, নোয়াপাড়ার মধ্যে মাতৃসদন আছে বা এগুলো আছে, সেইগুলো হেলথ সেন্টার আছে, তো সেইগুলো যাতে আরও উন্নত পরিষেবা দেওয়া যায়, মানুষ যাতে গেলে যাতে ওষুধ পায় এবং ডাক্তার পায়, সেই ব্যবস্থা কিন্তু আমাদের আগে। কারণ আপনারা জানেন যে অনেক জায়গাতে কিন্তু স্বাস্থ্য শিবির আছে, কিন্তু সেখানে পরিকাঠামো ভেঙে পড়েছে, ডাক্তার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না। তো মানুষ যাদের তো অনেকের দামি ওষুধ কেনার ক্ষমতা নেই, তো ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, এই মানুষগুলোর কথা কিন্তু কেউ ভাবে না। এই মানুষগুলোর কথা আগে ভাবতে হবে, তারা যেন এসে সেই চিকিৎসার পরিষেবাটা পায়। আপনি যদি জেতেন বা জিতবেন, জেতার পরে যদি আপনি বিধানসভায় যান, আপনি কি ব্যারাকপুর বিএনবোসের কিছু কিছু মেশিন যে রয়েছে, মানে রওয়ার জন্যই রয়েছে, যেমন এক্সরে মেশিনটা যে প্লেটগুলো, সেই প্লেটগুলো একদম পুরো মান্দাতার আমলে, এবং সেই প্লেট দিয়ে একেবারে অনেকবার সেই কাজ হয়েছে, কিন্তু যে এর মধ্যেই সিটি স্ক্যান অবশ্যই এসছে, কিন্তু এক্সরে যদি না ভালোভাবে বেরোয় তাহলে কি হবে? এই ব্যাপারে নিয়ে কি আপনি মুখ খুলবেন বিধানসভায়? হ্যাঁ, অবশ্যই খুলবো। দেখুন, প্রতিটা মানুষ হচ্ছে একটা সম্পদ, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা দেশের পক্ষে সম্পদ। তো মানুষই যদি ঠিক মতো না বাঁচে, মানুষই যদি পরিষেবা না পায়, মানুষ যদি, তার জন্যই তো রাজনীতি করা। রাজনীতিতে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য করা। রাজনীতিতে কিন্তু মানুষের জন্য করার প্রচুর সুযোগ আছে। এটাও তো ঠিক যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেই সুযোগটা কাজে লাগায় না, বা তারা বিভিন্ন বাধ্যবাধকতা সেই জিনিসগুলোকে করে না। কিন্তু যদি আমরা সেটা করি, তার জন্যই হচ্ছে মানবিকতার নিদর্শন। তো মানুষের জন্য যদি হাসপাতালগুলোকে ঠিক করা যায়, মানুষ যাতে সেখানে গেলে চিকিৎসা পায়, যন্ত্রপাতিগুলো যাতে আধুনিকৃত হয়, সেটা দেখাই তো উদ্দেশ্য। ব্যারাকপুর বিএনবোসের রাত্রিবেলা যে ডাক্তারবাবুরা থাকেন, চোখের ডাক্তার কোনোদিনও মেডিসিনের চিকিৎসা করতে পারেন, এরকম মানে ভালো ডাক্তারের ব্যবস্থা কি হবে আপনি জিতে আসার পর? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমার সদিচ্ছা আছে,
এবং এটা ব্যারাকপুরে আমার একটা জনপ্রিয়তা আছে। ব্যারাকপুরে আমি বহু লোককে বিভিন্ন রকমভাবে সাহায্য করেছি, এটা আমি আজকে সোশ্যাল মিডিয়ায় আমি বলে নিজে জাহির করতে চাই না। তো সুতরাং আমার মানসিকতাই হচ্ছে যে কিছু করার, কিছু করতে হবে, কিছু করতে হবে। তো কিছু আমি কিন্তু সারা বছর কাজ করার লোক, আমি এমন নয় যে ভোট আসলে আমাকে দেখতে পারবো। আপনি কি সেই মনীষী, সেই কথায় বিশ্বাসী, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর? দেখুন, আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। তো আমাদের না রামকৃষ্ণ মিশনের ক্লাস শুরু হওয়ার আগে একটা ধর্ম ক্লাস হতো, সেখানে মানুষের কথা অনেক কথা বলা হতো। সেখানে আমাদের স্বামীজি বলতেন, জীব মানেই হচ্ছে শিব, জীবের মধ্যে শিব সেবা, নরের মধ্যে নারায়ণ। তো মানুষের জন্য কিন্তু সব থেকে বেশি কাজ করতে হবে। আর আমার সব থেকে বড় ব্যাপার সেটা কিন্তু, আমি ভোটের সময় শুধু আসি না, ভোটের সময় আমি সাইকেল চালাই না, ভোটের সময় আমি গিয়ে সব জায়গায় গিয়ে তাদের পায়ে গিয়ে পড়ি না। আমি সারা বছরই মানুষের কাছে থাকি। এটা যদি আপনারা যে কোনো সময় ভোট পর্ব মিটে যাওয়ার পরেও যদি আপনারা কখনো কোনো ব্যাপারে যদি সাহায্যের দরকার হয়, বিপ্লব মিত্র কিন্তু এক পাকে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে থাকে। ধন্যবাদ বিপ্লব দাকে। আমরা শুনে নিলাম এতক্ষণ আম জনতা পার্টির প্রার্থী নোয়াপাড়ার বিপ্লব মিত্র। তিনি এতক্ষণ জানালেন যে তিনি মানুষের হয়ে কাজ করতে চান, তার কাছে পথটা বড় নয়, তার কাছে মানুষের পাশে থাকাটাই বড়। তিনি মানুষের হয়ে কাজ করতে চান, 24/7 তিনি মানুষের হয়ে লড়বেন, মানুষের কাছে পৌঁছাবেন, মানুষ তাকে ভালোবাসে আর মানুষের জন্য তিনি ভাববেন, মানুষের জন্য চিন্তা করবেন, প্রত্যেকটি মানুষের জন্য। তিনি জানালেন যে বিএন বোসকে আরও উন্নততর করবেন এবং বিএন বোসের যে ডাক্তারবাবুরা রয়েছেন সেই ডাক্তাররা প্রপার যাতে আরও ভালো ট্রিটমেন্টের জন্য থাকেন সেই ব্যবস্থা করবেন। এবং তিনি জানালেন যে পলতা যেসব অঞ্চলে অ্যাম্বুলেন্স নেই সেসব অঞ্চলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির করবেন, ভালো ভালো পরীক্ষা শিবির করবেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, যাবতীয় সব কিছুই করবেন। কিন্তু একটাই কথা, তাকিয়ে থাকবো আমরা 4 তারিখে রেজাল্টের দিন। আর 29 তারিখ সকাল সকাল সবাই মিলে গিয়ে বিপ্লব মিত্রকে বাসি চিহ্নে ভোট দেবেন। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী নোয়াপাড়ার বিপ্লব মিত্র, তিনি শুধু এটাই চান যে মানুষ তার পাশে থাকুক, আর কাউকে তিনি চান না। মানুষের আশীর্বাদকে পাথেয় করে নিয়ে তিনি আগামী দিন এগিয়ে যাবেন। ক্যামেরায় জিনিয়ার সঙ্গে অরিন্দম চ্যাটার্জি।